দর্শক, আপনারা কি কখনো শুনেছেন নিজের ঘরের আগুন নেভাতে না পেরে কেউ প্রতিবেশীর সদর দরজায় তালা লাগিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে? বিশ্বাস করুন, গত 48 ঘন্টায় বাংলাদেশে যা ঘটছে তাকে পলিটিক্যাল ড্রামা বললে কম বলা হবে। এটা রীতিমতো কূটনৈতিক আত্মহত্যা বা ডিপ্লোম্যাটিক সুসাইড। একজন ছাত্রনেতা গুলি খেলেন দিনের আলোয়, প্রকাশ্য রাস্তায়, আর তার জবাব হিসাবে দাবি উঠল, ভারতের দূতাবাস বন্ধ করে দাও। মানে, অঙ্কটা মিলল? মাথা ব্যথা হয়েছে বলে কি আমরা মাথাটাই কেটে ফেলার কথা ভাবছি? বাংলাদেশে এখন এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে ব্যর্থতা ঢাকার জন্য ভারত নামটা একটা তুরুপের তাস হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এবার খেলাটা এমন এক পর্যায়ে গেছে যে খোদ অন্তর্বর্তী সরকার ভারতের হাই কমিশনারকে তলব করে বসেছেন। কেন জানেন? তাদের দাবি, বাংলাদেশে যা কিছু অঘটন ঘটছে সব নাকি বর্ডার পার থেকে রিমোট কন্ট্রোলে হচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু লজিক এবং জিওপলিটিক্যাল সমীকরণ দেখাবো যা শোনার পর আপনার পায়ের তলার মাটি সরে যাবে। কেন এই মুহূর্তে নির্বাচনের কথা শুনলে ইউনূস সরকারের গায়ে জ্বর আসছে? কেন ভারতের দেওয়া ছোট্ট একটা বিবৃতি ঢাকার ক্ষমতার মসনদে ভূমিকম্প ঘটিয়ে দিয়েছে? আর দূতাবাস বন্ধের এই কথার ঝোল আসলে বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে? আগামী 10 মিনিটের তা আপনাদের সামনে সব পরিষ্কার করে দেব। আসুন শুরুটা করি সেই ছাত্রনেতা ওসমান হাদির ঘটনা দিয়ে। তাকে গুলি করা হলো, তিনি মৃত্যুর সাথে লড়ছেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। কিন্তু প্রশ্ন হলো, এই ঘটনার পর যে ন্যারেটিভ তৈরি করা হলো সেটা কতটা যুক্তিসঙ্গত? বলা হচ্ছে যে বা যারা গুলি করেছে তারা নাকি ভারতে পালিয়েছে। আচ্ছা, বাংলাদেশের বর্ডার কি এখন পাড়ার চায়ের দোকান যে ইচ্ছে হলো আর টপকে ওপারে চলে গেলাম? একটা দেশের গোয়েন্দা সংস্থা, এনএসআই, ডিজিএফআই, পুলিশ প্রশাসন, র্যাব, এরা সবাই কি তখন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল? ভাবুন তো, একটা দেশের সরকার কতটা অসহায় বোধ করলে নিজের দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতির যে ব্যর্থতা, সেই ব্যর্থতার দায় অন্য দেশের ঘাড়ে চাপায়। লজিকটা অনেকটা এমন: ক্লাসে ছাত্র ফেল করেছে, তাই দোষ গিয়ে পড়ল সেই শিক্ষকের উপর যে তাকে প্রাইভেটই পড়াতো না। সরকার বলছে ভারতে বসে শেখ হাসিনা উস্কানি দিচ্ছেন, তাই তাই নাকি দেশ উত্তাল। এটা কি হাসির কথা নয়? যদি সত্যি 7 সমুদ্র 13 নদী ওপার থেকে কিংবা বর্ডার ওপার থেকে কেউ একটা মাইক্রোফোনে কথা বললে আপনার দেশের 16 কোটি মানুষ নড়ে চড়ে বসে, প্রশাসন অকেজো হয়ে যায়, তবে বুঝতে হবে সমস্যাটা ওই বক্তার নয়, সমস্যা আপনার প্রশাসনের মেরুদণ্ডে। ভারতের হাই কমিশনারকে তলব করে বলা হলো, আপনারা এটা হতে দেবেন না। আরে ভাই, আপনার ঘরের চাবি আপনার কাছে, চোর যদি এখন ঘরে ঢোকে সেটা আপনার সিকিউরিটি গার্ডের ব্যর্থতা। আপনি পাশের ফ্ল্যাটের মালিককে ডেকে কেন ধমকাচ্ছেন? এর সোজা অর্থ হলো, অন্তর্বর্তী সরকারের এখন নিজস্ব এজেন্সিগুলোর উপর কোনো নিয়ন্ত্রণ নেই। তারা জানে না কারা গুলি করছে, কারা ষড়যন্ত্র করছে। তাই এখন পাবলিকের ক্ষোভ থেকে বাঁচতে তারা সেই পুরনো ভারত কার্ড খেলছে, যেন ভারত নামটা জপ করলেই সব পাপ ধুয়ে যাবে। আর সবচেয়ে হাস্যকর এবং একই সাথে বিপজ্জনক পার্টটা হলো দূতাবাস বন্ধের হুমকি। ওসমান হাদির দলের পক্ষ থেকে আলটিমেটাম দেয়া হয়েছে, ভারত যদি অভিযুক্তদের ফেরত না দেয় তবে ভারতীয় দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দেয়া হবে। আচ্ছা, রাজনীতি কি ছেলে খেলা? ডিপ্লোম্যাসি বা কূটনীতি কি পাড়ার ক্লাবের মেম্বারশিপ, যে ভাই ভালো লাগলো না মেম্বারশিপ বাতিল করে দিলাম? পাকিস্তান, যাদের সাথে ভারতের সাপে নেউলে সম্পর্ক, যাদের সীমান্তে রোজ গোলাগুলি হয়, তারাও কি আজ পর্যন্ত দিল্লিতে পাকিস্তানের বা পাকিস্তানে ভারতের দূতাবাস বন্ধ করার সাহস দেখিয়েছে? না, কারণ তারা জানে যে যুদ্ধ এক জিনিস আর কূটনৈতিক সম্পর্ক আর এক জিনিস। দূতাবাস বন্ধ করে দিলে ক্ষতিটা কার? এক, যারা চিকিৎসার জন্য ভারতে যান তাদের ভিসা কে দেবে? দুই, যারা ব্যবসার কাজে যান তারা কি করবেন? তিন,
হাজার হাজার যে ছাত্রছাত্রী যারা স্কলারশিপ নিয়ে পড়তে যায় তাদের ভবিষ্যৎ কী হবে? আপনি যদি ভারতীয় দূতাবাস বন্ধ করে দেন, আপনি কি মনে করেন ভারত ভয়ে কেঁপে উঠবে? আপনারা ভুল স্বর্গে বাস করছেন। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি। তাদের সাথে আমেরিকা, রাশিয়া, ফ্রান্স লাইন দিয়ে ডিল করছে। আপনার এই তালা মারার হুমকিতে তাদের কিচ্ছুটি এসে যায় না, বরং এতে বিশ্বমঞ্চে বাংলাদেশ নিজেকে একটি অস্থির এবং অপরিণত রাষ্ট্র হিসাবে প্রমাণ করবে। তাহলে দর্শক, আমরা কি আস্তে আস্তে উত্তর কোরিয়া বা আফগানিস্তানের পথে হাঁটছি? যেখানে আবেগ তো আছে কিন্তু লজিক নেই, যেখানে হুঙ্কার আছে কিন্তু কারোর সাথে সেইভাবে বৈশ্বিক সম্পর্ক নেই। চলুন আবেগের বেলুনটা ফুটো করে একটু বাস্তব অর্থনীতির মাটিতে নামি। বলা হচ্ছে ভারত নাকি ষড়যন্ত্র করছে। বেশ, মেনে নিলাম, কিন্তু সকালে ঘুম থেকে উঠে যে পেঁয়াজটা দিয়ে ডিম ভাজি খেলেন সেটা কোথা থেকে এসেছে? ভারত থেকে। আপনার কারখানার জেনারেটর বা বাসাবাড়ির লাইট, সেই বিদ্যুতের একটা বিশাল অংশ কোথা থেকে ইম্পোর্ট হচ্ছে? ভারত থেকে। গার্মেন্টস শিল্পের কাঁচামাল, তুলা, সুতা, বিশাল অংশ এগুলো কোথা থেকে আসে? ভারত থেকে। আপনারা কি জানেন ভারত বাংলাদেশকে বছরে প্রায় 150 থেকে 200 কোটি টাকার ফান্ডিং বা সহায়তা দেয় বিভিন্ন প্রজেক্টে। আপনারা যদি দূতাবাস বন্ধ করেন, বর্ডার ট্রেড যদি বন্ধ হয়ে যায়, তবে এক সপ্তাহের মধ্যে বাজারের জিনিসের দাম কোথায় গিয়ে ঠেকবে তার কোনো ধারণা আছে? চাল, ডাল, পেঁয়াজ, বিদ্যুৎ এগুলো কি আপনারা আকাশ থেকে কোনো জাদু মন্ত্র দিয়ে নামাবেন? নাকি ভাবছেন আমেরিকা এসে জাহাজে করে পেঁয়াজ দিয়ে যাবে? ভারতকে হুমকি দেওয়া আর নিজের পায়ে কুড়ুল মারা দুটো সমার্থক শব্দ। একটা রাষ্ট্র যখন দেউলিয়া হওয়ার পথে থাকে, তখনই সে প্রতিবেশীর সাথে এইভাবে সম্পর্ক নষ্ট করার বিলাসিতা দেখায়। পাকিস্তান এই ভুল করে আজ একটা বিচ্ছিরি পরিণতিতে আছে। আমরাও কি সেই একই স্ক্রিপ্ট ফলো করছি না? ডিপ্লোম্যাসিতে একটা কথা আছে, ইউ ক্যান চুজ ইউর ফ্রেন্ডস বাট ইউ ক্যান নট চুজ ইউর নেবারহুডস। ভারত আমাদের প্রতিবেশী, তাকে আপনি ইচ্ছে করলেই ম্যাপ থেকে মুছে ফেলতে পারবেন না। তাই তাদের সাথে শত্রুতা করে, দূতাবাস বন্ধের হুমকি দিয়ে আপনি আসলে দেশের সাধারণ মানুষের পেটে লাথি মারছেন। এটা কোনো বিপ্লব নয়, এটা বোকামি। এবার আসি আসল টুইস্টে। এই যে এত হইচই, এত তলব, এত হুমকি, এর জবাবে ভারত কি করলো? ভারত কি পাল্টা হুমকি দিল? না, ভারত খেললো একটা মাস্টার স্ট্রোক। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা ছোট্ট বিবৃতি এলো, খুব মিষ্টি ভাষায়। তারা বলল, আমরা চাই বাংলাদেশে দ্রুত, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হোক। ব্যাস, এটুকুই যথেষ্ট। এখন আপনারা হয়তো ভাবছেন এতে আবার কি হলো? ভালো কথাই তো বলেছে। না বস, পলিটিক্সের দাবা খেলায় এটাকে বলে চেকমেট। ভারত খুব ভালো করে জানে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের বা তাদের সমর্থিত গোষ্ঠীগুলোর সবচেয়ে বড় ভয় হলো নির্বাচন। কেন? কারণ যদি আজ বা কাল নির্বাচন হয়, তবে এই ছাত্রনেতারা বা বর্তমান শাসকরা কি ক্ষমতায় আসতে পারবে? তাদের কি সেই সাংগঠনিক শক্তি বা ভোট ব্যাংক আছে? নেই। নির্বাচন হলে হয়তো বিএনপি আসবে, নয়তো অন্য কোনো বড় দল, কিন্তু বর্তমান কিংমেকাররা তখন আর ক্ষমতায় থাকতে পারবে না। তাই ভারত যখনই নির্বাচনের কথা বলে, তখনই ইউনূস সরকারের প্রেসার বেড়ে যায়। ভারত বুঝিয়ে দিচ্ছে, ভাই অনেক হয়েছে, এবার জনগণের হাতে ক্ষমতা দাও। তোমরা তো অন্তর্বর্তী, পার্মানেন্ট নও। ভারতের এই নির্বাচন অস্ত্রটি আসলে তাদের উপর চাপানো সমস্ত অভিযোগের সবচেয়ে বড় জবাব। ভারত বলছে, আমাদের উপর দোষ না চাপিয়ে সাহস থাকলে নির্বাচন দিয়ে প্রমাণ করো জনগণ কার সাথে আছে। দেখুন, এই এক বিবৃতিতে ভারত দুটো কাজ করল। প্রথমত, আন্তর্জাতিক মহলে দেখালো যে তারা গণতন্ত্রের পক্ষে। দ্বিতীয়ত, বাংলাদেশের বর্তমান শাসকদের পায়ের তলার মাটি নড়বড়ে করে দিল। এখন ভিডিওর শেষে আপনাদের একটা নির্মম সত্যের মুখোমুখি দাঁড় করাতে চাই।
দেখুন, একটা দেশ তখনই ব্যর্থ রাষ্ট্র বা ফেইল্ড স্টেটে পরিণত হয় যখন তার সরকার নিজের দুর্বলতা ঢাকতে বাইরের শত্রুকে বড় করে দেখায়। হিটলার এটা করেছিল, পাকিস্তানের শাসকরা এটা করে আসছে গত 70 বছর ধরে, আর তার ফলাফল ইতিহাস সাক্ষী। আজ ওসমান হাদির উপর গুলি বা আইন শৃঙ্খলার অবনতি, এগুলো নিঃসন্দেহে উদ্বেগের, কিন্তু এর সমাধান প্রতিবেশী দেশের হাই কমিশনারকে ডেকে ধমকানো বা দূতাবাস বন্ধের হুমকি দেওয়া নয়। এর সমাধান হলো নিজেদের ঘর গোছানো। আপনাদের কাছে আমার শেষ প্রশ্ন, আমরা কি আবেগের বশবর্তী হয়ে এমন এক অন্ধকার গলিতে ঢুকছি যেখান থেকে ফেরার আর কোনো রাস্তা নেই? ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করে আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে বাংলাদেশ কি আদেও টিকে থাকতে পারবে, নাকি আমরা নিজের অজান্তেই আর একটা পাকিস্তান তৈরি করছি? কমেন্ট বক্সে আপনার মতামত জানান, কারণ দিন শেষে ভুক্তভোগী কিন্তু আপনি আর আমি, সাধারণ জনগণ। রাজনীতিবিদরা পালাবে, কিন্তু আমাদের এই দেশেই থাকতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ আপনাদের সকলকে।